আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। এই অধ্যায়ে যেই কাজগুলো রয়েছে, প্রতি পৃষ্ঠায় কিছু না কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। একই সাথে এই অধ্যায়ের শেষে তোমাদেরকে অনুশীলনীমূলক কিছু কাজও দেওয়া হবে, যেমন শূন্যস্থান পূরণ, টিক চিহ্ন, এরপরে সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন। এই সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে তার সমাধান আমি তোমাদেরকে করে দেখাবো। এই জন্য সম্পূর্ণ ক্লাসটি বেশ দীর্ঘ হবে। আমি আশা করছি তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। শিক্ষার্থীরা, চলো আমরা দ্বিতীয় অধ্যায়টি শুরু করছি। দ্বিতীয় অধ্যায়ের নাম জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। যেই অধ্যায়ে আমরা দেখব যে বিভিন্ন প্রকার জীব তার পরিবেশের উপর কিভাবে নির্ভর করে, একে অন্যের উপর নির্ভর করে সেই নির্ভরশীলতা। প্রথম কাজটি হচ্ছে জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। এই প্রশ্নের উত্তর মূলত আমরা খুঁজব। তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। বলা হয়েছে জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা খুঁজে বের করা। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? একটি ছক আমাদেরকে পূরণ করতে হবে। এই ছকটি পূরণ করার জন্য এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের যে সকল জড়বস্তুর উপর নির্ভর করি তাদের নাম নিচের ছকে দেওয়া আছে। এই জড়বস্তুগুলো কি কাজে ব্যবহার করা হয় তা খুঁজে বের করে নিচের ছক পূরণ করি। উদাহরণ হিসেবে একটির ব্যবহার দেওয়া হয়েছে। তো এখানে তোমরা বিভিন্ন জড়বস্তুর নাম দেখতে পাচ্ছ, যেমন পানি, বায়ু, সূর্য, মাটি। তো এই সকল জড়বস্তুগুলো আমাদের দৈনন্দিন জীবনে টিকে থাকার জন্য প্রয়োজন। তো কেন প্রয়োজন, কি কাজে আমরা ব্যবহার করি, সেগুলি মূলত আমরা এই খালি ঘরে লিখব। যার মধ্যে পানির যে ব্যবহার সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন পানি আমরা পান করা, গোসল করা এবং চাষাবাদ করার ক্ষেত্রে ব্যবহার করি। তো এবার আমরা লিখব যে বায়ু, সূর্য, মাটি এগুলো আমরা কি কাজে ব্যবহার করি। তো দেখো, আমরা এভাবে লিখতে পারি যে বায়ু আমরা ব্যবহার করি শ্বাস নেওয়া, আগুন জ্বালানো, জীবজন্তুর বেঁচে থাকার জন্য। সূর্য আমরা কেন ব্যবহার করি বা কি কাজে ব্যবহার করি? আলো ও তাপ পাওয়া, খাদ্য উৎপাদন, শরীর গরম রাখার কাজে আমরা ব্যবহার করি। মাটি আমরা কি কাজে ব্যবহার করি? গাছপালা জন্মানো, ঘরবাড়ি তৈরি এবং কৃষিকাজ করার ক্ষেত্রে আমরা মাটি ব্যবহার করি। তাহলে ছকে আমরা এই জড়বস্তুগুলো কি কাজে ব্যবহার করি তা আমরা এখানে এভাবে লিখে দিব। আমাদের দ্বিতীয় যে কাজ, সেই কাজে আমরা এখন চলে যাব। শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী যে পৃষ্ঠাগুলো রয়েছে সেখানে চলে যাই। এই যে লেখাগুলো রয়েছে, লেখাগুলো তোমরা পড়বে, তোমরা খুব ভালোভাবে পড়বে। দ্বিতীয় যে আমাদের পাঠ, সেখানে বলা হয়েছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। তো আমরা এখানে যে প্রশ্ন পাবো সেখানে বলা হয়েছে উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। তো এক্ষেত্রে আমাদেরকে কাজ দেওয়া হয়েছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা খুঁজে বের করা। এই জন্য আমাদেরকে কি করতে হবে? উপরের চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। চিত্র অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে লিখো। তো উপরে দেখো আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্রে আমরা একটি প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি, যেখানে কিছু গাছপালা রয়েছে, একটি গরু রয়েছে, গরুর উপরে একটি পাখি বসে রয়েছে, এখানে অন্যান্য যে পশু রয়েছে তারা আছে, এখানে সূর্য আছে। তো এই যে আমরা চিত্রটা এখানে দেখলাম, চিত্রটা পর্যবেক্ষণ করে আমরা উদ্ভিদ এবং প্রাণীর যে পারস্পরিক নির্ভরশীলতা সেটি আমরা এই খালি ঘরে লিখব। খালি ঘরের প্রথম অংশে আমরা লিখব উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা, আর দ্বিতীয় অংশে আমরা লিখব প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। তো এটি আমরা কিভাবে করতে পারি? দেখো, এই হচ্ছে আমাদের ছকের সমাধান। আমরা এভাবে লিখব। দেখো, আমরা এভাবে ঠিক দুটি ছক করব। প্রথমে আমরা উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা লিখব। দেখো, প্রথম যে নির্ভরশীলতা সেটি হচ্ছে খাদ্য গ্রহণের জন্য প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে। ছবিতে গরু ঘাস খাচ্ছে, ঘাস একটি উদ্ভিদ। আমরা কিন্তু এখানে ছবিতে দেখতে পাচ্ছিলাম যে গরু ঘাস খাচ্ছে, তাহলে উদ্ভিদের উপর কিন্তু প্রাণী নির্ভরশীল হয়ে পড়ছে। এবার দেখো, বলা হয়েছে অক্সিজেন পাওয়ার জন্য প্রাণীরা উদ্ভিদের উৎপাদিত অক্সিজেন গ্রহণ করে। আমরা কিন্তু সেটিও দেখেছিলাম। দ্বিতীয় যে নির্ভরশীলতা সেটি হচ্ছে আশ্রয় ও নিরাপত্তার জন্য অনেক প্রাণী উদ্ভিদের নিচে থাকে। চিত্রের ছায়ায় কিছু প্রাণী অবস্থান করছে। এরপর বলা হয়েছে ছায়া পাওয়ার জন্য প্রাণীরা গাছের নিচে বিশ্রাম নেয়।
পরিবেশ ঠান্ডা রাখার জন্য উদ্ভিদ সহায়তা করে, যা প্রাণীর বেঁচে থাকতে সহায়তা করে, যা প্রাণীর বেঁচে থাকতে সাহায্য করে। তাহলে আমরা প্রথম অংশে দেখলাম যে উদ্ভিদের উপর প্রাণী কিভাবে নির্ভরশীল, সেটি আমরা এই অংশে লিখব। এবার আমরা ডান পাশে লিখব যে প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। দেখো আমি এখানে লিখেছি, তো প্রথম নির্ভরশীলতা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদ প্রাণের নিঃশ্বাসে বের করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে। দ্বিতীয় যে নির্ভরশীলতা সেটি হচ্ছে পরাগায়ন। তো দেখো আমি লিখেছি, কিছু প্রাণী যেমন মৌমাছি, প্রজাপতি ইত্যাদি ফুলে পরাগ ছড়িয়ে উদ্ভিদের প্রজননে সাহায্য করে। দ্বিতীয় যে নির্ভরশীলতা সেটি হচ্ছে বীজ ছড়ানো। কিছু প্রাণী খাবার খেতে গিয়ে বা শরীরে লেগে উদ্ভিদে বীজ ছড়িয়ে দেয়। পরবর্তী যে নির্ভরশীলতা সেটি হচ্ছে মাটি উর্বর করা। প্রাণীর মলমূত্র ও মৃতদেহ পচে মাটিকে উর্বর করে, যা উদ্ভিদের জন্য প্রয়োজনীয়। এরপর দেখো বলা হয়েছে পরিবেশগত ভারসাম্য। আমি লিখেছি যে প্রাণী না থাকলে খাদ্য শৃঙ্খলা ভেঙে গিয়ে উদ্ভিদও টিকে থাকতে পারে না। তাহলে এভাবে প্রাণীর প্রতি উদ্ভিদের নির্ভরশীলতা রয়েছে। শিক্ষার্থীরা, উদ্ভিদ যেমন প্রাণীর উপর নির্ভরশীল, ঠিক একইভাবে প্রাণীও কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। তাদের নির্ভরশীলতার যে ক্ষেত্রগুলো সেগুলোই মূলত আমরা এই খালি ঘরে লিখলাম। তোমরা এভাবে লিখবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব, সেখানে আমরা আরও কাজ দেখতে পাবো। 3 নম্বর যে পাঠ, সেখানে বলা হয়েছে উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা। তো এই যে কাজটি আমরা করব, এখানে বলা হয়েছে উদ্ভিদ, প্রাণী ও মানুষ কিভাবে পরস্পর নির্ভরশীল। তো এই নির্ভরশীলতা বের করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা খুঁজে বের করতে হবে। এই জন্য কি করতে হবে, দেখো এখানে আমাদেরকে আবার খালি ঘর দেওয়া রয়েছে। এই খালি ঘরগুলোতে আমাদেরকে লিখতে হবে যে উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা, প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। তো এই কাজটি আমরা কিভাবে করব, আমরা আবার ছক তৈরি করব এবং সেই ছকে আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখব। প্রথমে আমরা দেখব উদ্ভিদের উপর মানুষের যে নির্ভরশীলতা, অর্থাৎ মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে। তো আমরা লিখতে পারি, মানুষ উদ্ভিদ থেকে খাদ্য পায়, যেমন ফল, শাকসবজি, শস্য এগুলো পায়। দ্বিতীয় যে নির্ভরশীলতা সেটি হচ্ছে উদ্ভিদ অক্সিজেন দেয়, যা মানুষ শ্বাস নেওয়ার জন্য প্রয়োজন। পরবর্তী নির্ভরশীলতা, ঘর বাড়ি তৈরি, আসবাবপত্র নির্মাণে কাঠ ব্যবহার করা। এরপর দেখো, চিকিৎসার জন্য ঔষধি গাছ ব্যবহার করা, কাগজ, কাপড় ও রং তৈরিতে উদ্ভিদ ব্যবহার করা হয়। তো এই সকল ক্ষেত্রে মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল। এবার আমরা দেখব প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, অর্থাৎ প্রাণীর উপর কিভাবে মানুষ নির্ভর করে। তো দেখো আমি লিখেছি, মানুষ প্রাণী থেকে দুধ, মাংস, ডিম পায়। পশু শক্তি হিসেবে গরু, মহিষ কৃষিকাজে ব্যবহার করে। উলের কাপড় ও চামড়া তৈরিতে ভেড়া ও গরুর চামড়া ব্যবহৃত হয়। মৌচাক থেকে মধু পাওয়া যায়। নিরাপত্তা বা সঙ্গ দেয় কুকুর, বিড়াল। তো এই সকল ক্ষেত্রে কিন্তু প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা রয়েছে। এবার আমরা দেখব মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা, অর্থাৎ এতক্ষণ আমরা প্রাণী এবং উদ্ভিদের উপর মানুষ কিভাবে নির্ভর করে সেই দুইটি নির্ভরশীলতা আমরা এই দুইটি ছকে দেখেছি। এবার আমরা দেখব যে মানুষের উপর কিভাবে উদ্ভিদ এবং প্রাণী নির্ভর করে। আমি লিখেছি, মানুষ পরাগায়নে সাহায্য করে, যেমন কৃষক চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের বিস্তার ঘটায়। দ্বিতীয় যে নির্ভরশীলতা সেটি হচ্ছে মানুষ চাষাবাদ করে উদ্ভিদের সংখ্যা বাড়ায়, ফলে উদ্ভিদ উপকৃত হয়। প্রাণী মানুষকে খাদ্য ও আশ্রয়ের জন্য নির্ভর করে, গৃহপালিত প্রাণী। এরপর দেখো বলা হয়েছে মানুষ বীজ ছড়িয়ে উদ্ভিদের বিস্তার ঘটায়। এরপর মানুষ প্রাণীর রক্ষণাবেক্ষণ ও চিকিৎসা করে, ফলে প্রাণী টিকে থাকে। তাহলে এভাবে আমরা কিন্তু এই যে ছকটি রয়েছে এই ছকটি পূরণ করতে পারি। তোমরা ঠিক এভাবে এই কাজটি করবে। চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, সেখানে আমরা আরও কিছু কাজ পাবো। মাঝখানে যে লেখাগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। 4 নম্বরে আমাদের যে পাঠ সেটি হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল। তো এখানে আমাদেরকে যে প্রশ্ন করা হয়েছে সেখানে জানতে চাওয়া হয়েছে খাদ্য গ্রহণের বিবেচনায় প্রাণী ও উদ্ভিদ কিভাবে সম্পর্কযুক্ত। আমাদের কাজ হবে খাদক ও খাদ্য নির্বাচন। এক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে চিত্রের জীবগুলোর খাদ্য ও খাদকের সম্পর্ক নিয়ে দলে আলোচনা করি, আলোচনা শেষে প্রবাহ চিত্রের ঘরগুলো পূরণ করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে
একজন মানুষ রয়েছে, এরপর এখানে মাছ রয়েছে, এখানে দেখো ছোট গাছপালা রয়েছে। তো আমরা এখানে এই যে একটি প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট রয়েছে এটি আমরা পূরণ করব। যেমন দেখো বলা হয়েছে সবুজ শ্যাওলা। তো সবুজ শ্যাওলা খায়, কে খায় সবুজ শ্যাওলা? সবুজ শ্যাওলা খায় এই যে ছোট মাছ, এই ছোট মাছ খায় সবুজ শ্যাওলা। এরপর ছোট মাছকে খায় বড় মাছ, আমরা লিখবো এখানে বড় মাছের কথা। আবার এই বড় মাছকে কে খায়? মানুষ খায়। এভাবেই কিন্তু খাদক এবং খাদ্য কাজ করে। তো চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে ফ্লোচার্টটি বা এই যে প্রবাহ চিত্র এটি আমরা সম্পূর্ণ করতে পারি। দেখো এভাবে আমরা করব, সবুজ শ্যাওলা খায় ছোট মাছ, ছোট মাছকে খায় বড় মাছ, বড় মাছকে খায় মানুষ। তাহলে এভাবেই মূলত আমরা এই যে ফ্লোচার্ট রয়েছে এই ফ্লোচার্টটি আমরা সম্পন্ন করতে পারি। চলো পরবর্তী কাজে চলে যাই, যেখানে আমরা আরো কাজ পাবো। দেখো এই যে চিত্রগুলো এগুলো পর্যবেক্ষণ করবে তোমরা। 5 বলা হয়েছে শক্তি প্রবাহ। তো এখানে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে প্রকৃতিতে জীব কোথা থেকে শক্তি পায়। তো কিভাবে শক্তি পায়, কোথা থেকে শক্তি পায় সেই কাজগুলো আমরা দেখব। এর জন্য আমাদেরকে কি করতে হবে? শক্তি কিভাবে প্রবাহিত হয় তা খুঁজে বের করতে হবে। আর এর জন্য আমাদেরকে উপরের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করতে হবে। দেখো দেখতে পাচ্ছি গরু ঘাস খাচ্ছে। তো আবার একটি মেয়ে সে গ্লাসে করে দুধ পান করছে। আমরা চিত্রটি পর্যবেক্ষণ করলাম। এবার আমাদেরকে বলা হয়েছে সূর্য থেকে শক্তি বিভিন্ন জীবে কিভাবে স্থানান্তর হয় তা খুঁজে বের করি। 3 নম্বরে বলা হয়েছে সূর্য থেকে শক্তি প্রথমে কোন জীবে স্থানান্তরিত হয়, পরবর্তী সময় তা কিভাবে অন্য জীবে স্থানান্তরিত হয়, নিচের প্রবাহ চিত্রের ফাঁকা জায়গায় লিখো। তাহলে এবার আমরা এই যে ফ্লোচার্ট এটি আমরা পূরণ করব। দেখো আমরা কাজটি এভাবে করতে পারি। প্রথমে আমরা লিখব ঘাস এবং উদ্ভিদ। সে ঘাস এবং উদ্ভিদ কে খায়? গরু খায়। গরুকে আবার কে খায়? গরুকে আবার মানুষ খায়। তাহলে শিক্ষার্থীরা এভাবে মূলত আমরা এই প্রবাহ চিত্রটি পূরণ করতে পারি। আর এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে কিভাবে শক্তি একটি জীব থেকে অন্য জীবে প্রবাহিত হয়। আবার বোঝার চেষ্টা করো। দেখো ঘাস উদ্ভিদ, এই ঘাস উদ্ভিদ মূলত আমরা যদি ছবিটি দেখি, এই দেখো সূর্য থেকে তাপ পেয়ে বা শক্তি পেয়ে ঘাস বা উদ্ভিদ সে বেঁচে থাকে। সেই ঘাস উদ্ভিদ খেয়ে আবার গরু বেঁচে থাকে। এই গরুর দুধ মানুষ পান করে বা গরুর যে মাংস সেটি মানুষ খেয়ে সে আবার বেঁচে থাকে। এভাবেই কিন্তু শক্তি একটি জীব থেকে অন্য একটি জীবে প্রবাহিত হয়। আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে আমরা এভাবে লিখতে পারি। দেখো সূর্য থেকে শক্তি যেভাবে স্থানান্তর হয়, সূর্য হলো শক্তির প্রধান উৎস। সূর্যের আলো থেকে উদ্ভিদ খাদ্য তৈরি করে। উদ্ভিদ খেয়ে শাকাহারী প্রাণী যেমন গরু শক্তি পায়। মানুষ সেই গরুর দুধ বা মাংস খেয়ে ওই শক্তি গ্রহণ করে। তাহলে আমরা এভাবে প্রবাহ চিত্রটি বর্ণনা করতে পারি, অর্থাৎ শক্তি সূর্য, সেখান থেকে উদ্ভিদে যায়, সেখান থেকে প্রাণীতে যায়, প্রাণী থেকে আবার মানুষের মধ্যে সেই শক্তি প্রবাহিত হয়। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা 6 নম্বর যে পাঠ সে পাঠের কাজটি সম্পন্ন করতে পারি। আমরা পরবর্তী কাজে চলে যাব, যেখানে 6 বলা হয়েছে পরিবেশের সকল উপাদানের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা। তো এটি আমরা দেখব। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে পরিবেশের বিভিন্ন উপাদানের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন। তো এই প্রশ্নের উত্তর বের করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, সেটি হচ্ছে পরিবেশের বিভিন্ন উপাদানের প্রয়োজনীয়তা অনুসন্ধান করা। তো আমাদেরকে কি করতে হবে? মনে করি আমাদের দেশের গড় তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গেল। এর ফলে কি কি সমস্যা তৈরি হতে পারে তার নিচের ধারণা চিত্রের খালি জায়গায় লিখি। শিক্ষার্থীরা এখানে একটি ধারণা চিত্র দেওয়া রয়েছে। বলা হয়েছে পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেল। তো এই বেড়ে যাওয়ার ফলে কি কি হবে সেই ফলাফলগুলো আমরা এই খালি ঘরে লিখব। তো চলো দেখে আসি এই ধারণা চিত্রটি আমরা কিভাবে সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীরা এটি হচ্ছে আমাদের 20 নম্বর পৃষ্ঠার কাজ। পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে কি হবে? খরা দেখা দিতে পারে, নদী খাল পুকুরের পানি শুকিয়ে যাবে, প্রাণী ও মানুষের রোগবালাই বাড়বে, ফসল উৎপাদন কমে যাবে, অনেক প্রাণীর বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে, জীববৈচিত্র্য নষ্ট হবে। তাহলে আমরা লিখলাম যে পরিবেশের তাপমাত্রা যদি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে কি কি সমস্যার সম্মুখীন আমরা হব। তোমরা এই যে ফলাফলগুলো তোমরা এই খালি ঘরে লিখবে। শিক্ষার্থীরা
আমরা এটিও দেখলাম। এবার আমরা চলে যাব আমাদের অনুশীলনীমূলক কাজে। আমরা এতক্ষণ আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রতি পৃষ্ঠায় যে কাজগুলো ছিল, যেই ছক পূরণের কাজগুলো ছিল, সেগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি। এবার আমরা চলে যাব আমাদের অনুশীলনীমূলক কাজে। সেখানে আমাদেরকে টিক চিহ্ন দেওয়া হবে, আমাদেরকে শূন্যস্থান পূরণ দেওয়া হবে, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে। এগুলোর সমাধান আমরা করব। প্রথমে বলা হয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। তো দেখো, আমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দিব। কয়ে বলা হয়েছে জীব জগতে সকল শক্তির উৎস কি? তো সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, কারণ সূর্য থেকেই কিন্তু সকল যে জীব রয়েছে তারা শক্তি পায়। তাহলে আমরা সূর্য এই ঘরে আমরা টিক চিহ্ন দেব। ক্ষয়ে বলা হয়েছে নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দেখো, কার্বন ডাই অক্সাইড এই ঘরে আমরা টিক চিহ্ন দেব, কারণ প্রাণী কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং উদ্ভিদ কিন্তু সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এবার আমরা লিখব গ নম্বরে যেটি, দেখো খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি? উৎপাদক হচ্ছে দেখো সবুজ উদ্ভিদ, কারণ সবুজ উদ্ভিদ থেকেই কিন্তু পরবর্তী যে শৃঙ্খলগুলো সেগুলো শুরু হয়। যেমন সবুজ উদ্ভিদ থেকে প্রাণী, প্রাণী থেকে আবার মানুষ, এভাবেই কিন্তু চলতে থাকে। তাহলে আমরা এই যে টিক চিহ্নগুলো এভাবে আমরা দিতে পারি। শিক্ষার্থীরা, আমি উত্তরগুলো এভাবে লিখেছি। দেখো, এই যে ক নম্বর সমাধানটি সূর্য হবে, টিক চিহ্ন দিলাম। খ নম্বরের যে প্রশ্নটি কার্বন ডাইঅক্সাইড হবে, সেখানে আমরা টিক চিহ্ন দিলাম। আর গ নম্বর যে প্রশ্নটি সবুজ উদ্ভিদ হবে, সেখানে আমরা টিক চিহ্ন দিলাম। এবার আমরা শূন্যস্থান পূরণ করব। বলা হয়েছে নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, যেমন পাখি, উৎপাদক, তৃণভোজী, মাছ, মৌমাছি। আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। দেখো, আমরা এভাবে করতে পারি। প্রথম প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। তাহলে এখানে দেখো এই যে উৎপাদক শব্দটি রয়েছে, আমরা শূন্যস্থানে উৎপাদক শব্দটি লিখলাম। ক্ষয় বলা হয়েছে তৃণভোজী প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। তো তৃণভোজী এই শব্দটি আমরা এখান থেকে বেছে নিয়ে আসলাম। গয়ে বলা হয়েছে উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে পাখি। তাহলে পাখি শব্দটি আমরা এখান থেকে বেছে এনে এখানে বসিয়ে দিলাম। তাহলে টিক চিহ্নর তাহলে শূন্যস্থানগুলো আমরা ঠিক এভাবে পূরণ করলাম। তোমরা এভাবে করবে। 3 বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এই 3টি প্রশ্নের উত্তর আমরা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। দেখো, 3 নম্বরে কয়ে জানতে চাওয়া হয়েছে উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। তো আমরা নির্ভরশীলতার যে সকল ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো আমরা লিখব। সূর্যালোক দিয়ে খাদ্য তৈরি করে, পানি দিয়ে পুষ্টি পরিবহন ও খাদ্য তৈরির কাজ করে, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, মাটি থেকে খনিজ লবণ ও পানি গ্রহণ করে। অর্থাৎ উদ্ভিদ বাঁচতে ও খাদ্য তৈরি করতে জড়বস্তুর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তাহলে আমরা এভাবে এই যে ক নম্বর প্রশ্নটি সেটার উত্তর লিখতে পারি। ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে যে উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল। তো আমরা 2টি নির্ভরশীলতা লিখব। প্রথম নির্ভরশীলতা হচ্ছে পরাগায়ন। আমি লিখেছি মৌমাছি, প্রজাপতি, পাখি ইত্যাদি ফুলে পরাগ ছড়িয়ে বংশবৃদ্ধিতে সাহায্য করে। পরবর্তী যে নির্ভরশীলতা সেটি হচ্ছে বীজ ছড়ানো। আমি লিখেছি পাখি, কাঠবিড়ালি ইত্যাদি প্রাণী বীজ ছড়িয়ে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটায়। অর্থাৎ প্রাণীরা উদ্ভিদের প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখলাম। গয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলার প্রবাহ চিত্র তৈরি করি। তো আমাদের নিকট পরিবেশে বা কাছাকাছি পরিবেশে যেই খাদ্য শৃঙ্খল দেখা যায় তার একটি প্রবাহ চিত্র আমরা এভাবে লিখতে পারি। দেখো, ঘাস, পোকা, ব্যাঙ, সাপ। তো সেটি কিভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঘাস খায় পোকা, পোকা খায় ব্যাঙ, ব্যাঙকে আবার খায় সাপ। তো এভাবে কিন্তু একটি প্রবাহ চিত্র আমরা লিখতে পারি। আমি এখানে আরও একটি প্রবাহ চিত্র উল্লেখ করেছি, যেমন ঘাস, গরু, মানুষ। অর্থাৎ ঘাস খায় গরুতে, গরুকে আবার মানুষ খায়। তাহলে এভাবে তোমরা লিখতে পারো। তাহলে আমরা এখানে 3টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর দিলাম। এবার আমরা দিব 4 নম্বরে বর্ণনামূলক প্রশ্নের উত্তর। এখানে 3টি প্রশ্ন করা হয়েছে ক, খ, গ। এই 3টি প্রশ্নের উত্তর আমরা বর্ণনা করব। এগুলো একটু বড় আকারে লিখতে হবে যেহেতু বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল। তো আমরা উত্তরটি এভাবে লিখব।
আমরা লিখতে পারি উদ্ভিদের উপর মানুষ এবং অন্যান্য প্রাণী নানা উপায়ে নির্ভরশীল। উদ্ভিদ পৃথিবীর সকল জীবের জন্য অক্সিজেনের প্রধান উৎস। মানুষ ও প্রাণীরা শ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন ব্যবহার করে উদ্ভিদ তা উৎপাদন করে। উদ্ভিদ খাদ্যেরও প্রধান উৎস, ফলে শাকসবজি, শস্যদানা, ডাল এসব মানুষ সরাসরি উদ্ভিদ থেকে পায়। আবার অনেক প্রাণী উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, ফলে প্রাণীদের টিকে থাকার জন্য উদ্ভিদ অপরিহার্য। উদ্ভিদ শুধু খাদ্যই নয়, আশ্রয় ও বাসস্থানও দেয়। পাখি, পোকামাকড়, বানর সহ অনেক প্রাণী গাছে বাস করে। গাছপালা পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বায়ু পরিশোধন করে, মাটি রক্ষা করে এবং জীববৈচিত্র্য বজায় রাখে। মানুষ ঘরবাড়ি, আসবাবপত্র, কাগজ, ওষুধ, কাপড় সহ অনেক প্রয়োজনীয় জিনিস উদ্ভিদ থেকে সংগ্রহ করে। তাই বলা যায় উদ্ভিদ ছাড়া মানুষ ও প্রাণী কোনোভাবেই বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ জীবজগতের ভিত্তি ও পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমরা ক নম্বর যে প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম। ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? তো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তরটি দেখো এভাবে আমরা লিখব যে পরিবেশের উপাদান যেমন মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং একে অপরের উপর নির্ভরশীল। এই উপাদানগুলোর যে কোনো একটি বেশি বা কম হয়ে গেলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, যদি তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পায় তাহলে খরা দেখা দিতে পারে, নদী খাল শুকিয়ে যেতে পারে, ফসল নষ্ট হতে পারে। পানি দূষিত হলে জলজ প্রাণীর জীবন সংকটাপন্ন হয় এবং মানুষও বিশুদ্ধ পানি পায় না। বায়ু দূষিত হলে মানুষ এবং প্রাণীর স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ে। উদ্ভিদ কমে গেলে অক্সিজেনের মাত্রা কমে যায়, কার্বন ডাই অক্সাইড বেড়ে গিয়ে গরম বৃদ্ধি পায়। একইভাবে প্রাণী কমে গেলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই মাটি, পানি, বায়ু, আলো ও জীবজন্তুর মধ্যে একটি সঠিক সমন্বয় থাকা জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে পৃথিবীতে কোনো জীব স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে না। তাহলে খ নম্বর যে প্রশ্নটি তার উত্তর আমরা এভাবে লিখলাম। গয়ে জানতে চাওয়া হয়েছে প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরতার আলোকে জীবজগতের শক্তির প্রবাহ বর্ণনা করি। তো এই প্রশ্নের উত্তরটি দেখো আমরা এভাবে লিখব। জীবজগতের শক্তির প্রধান উৎস হলো সূর্য। সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ তাদের খাদ্য তৈরি করে, যাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয়। এ কারণে উদ্ভিদকে উৎপাদকও বলা হয়, কারণ তারা নিজের খাদ্য নিজে তৈরি করে এবং শক্তি সঞ্চয় করে। এই শক্তি পরে প্রাণীরা গ্রহণ করে। শাকাহারী প্রাণী উদ্ভিদ খেয়ে শক্তি পায়, এরপর মাংসাশী প্রাণী শাকাহারী প্রাণী খেয়ে সেই শক্তি নিজেদের দেহে সঞ্চয় করে। একইভাবে এক জীব থেকে আরেক জীবের মধ্যে শক্তির প্রবাহ ঘটে, যাকে খাদ্য শৃঙ্খল ও শক্তির প্রবাহ বলে। তো এই যে উপরে বর্ণনাটি আমি দিলাম, এই বর্ণনাটি আমি একটি প্রবাহ চিত্রের মাধ্যমে আরো সহজভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন দেখো, বলা হয়েছে সূর্য থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে তৃণভোজী প্রাণী, তৃণভোজী প্রাণী থেকে মাংসাশী প্রাণী এবং মাংসাশী প্রাণী থেকে মানুষ। তো এটি কিভাবে? তো আমি যদি প্রবাহ চিত্রটা একটু সহজভাবে তোমাদেরকে ব্যাখ্যা করি। দেখো, সূর্যের আলো থেকে উদ্ভিদ সে শক্তি পায় এবং বেঁচে থাকে। সেই উদ্ভিদকে আবার তৃণভোজী প্রাণী খায়, তৃণভোজী প্রাণীকে মাংসাশী প্রাণী খায়, সেই মাংসাশী প্রাণীকে আবার মানুষ খায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা এভাবে লিখতে পারি। শেষকালে আমরা এভাবে উল্লেখ করতে পারি যে এখানে প্রতিটি জীব আগের জীব থেকে শক্তি গ্রহণ করছে। এই পুরো প্রক্রিয়ায় উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা স্পষ্ট দেখা যায়। উদ্ভিদ না থাকলে শক্তির উৎসই থাকবে না, আবার প্রাণী না থাকলে খাদ্য শৃঙ্খল ভেঙে যাবে। তাই জীবজগতের প্রতিটি জীবই শক্তির প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরস্পরের ওপর নির্ভর করে টিকে থাকে। তাহলে শিক্ষার্থীরা, গ নম্বর যে প্রশ্নটি রয়েছে তার সমাধান আমরা এভাবে লিখলাম। আমি আশা করছি এখানে বর্ণনামূলক প্রশ্নে যে তিনটি প্রশ্ন ছিল সেগুলো তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। ক
কোর্সটিকার আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেই দ্বিতীয় অধ্যায়ের প্রতি পৃষ্ঠার কাজগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি এবং একই সাথে অধ্যায় শেষে যে অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি। শিক্ষার্থীরা, এই সম্পূর্ণ ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব তৃতীয় অধ্যায়ে, যার নাম হচ্ছে খাদ্য। তৃতীয় অধ্যায়ে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে সমাধান করে দেখাবো। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।